প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি সবাইকে হিসাব বিজ্ঞান ক্লাসে। আজকে আমরা চমৎকার একটি টপিক শিখতে যাচ্ছি, সেটা হচ্ছে র্যাও মিল এবং সমন্বিত র্যাও মিল। তোমরা জানো যে এই টপিকটা থেকে দুইটা সিকিউ আসবে এবং এই টপিকটার যেই এমসিকিউগুলা বিশেষ করে অনিশ্চিত হিসাবের যে ম্যাথগুলো আসে এখানে র্যাও মিল দুই পাশের পার্থক্য কত হবে, তো এইগুলোতে আমরা প্রবলেম ফেস করি, তাই না? সো আজকের ক্লাসটি করলে ইনশাল্লাহ র্যাও মিলের একদম A to Z তোমার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো সবাইকে রিকোয়েস্ট করবো প্রত্যেকেই হচ্ছে দ্রুত জয়েন করো লাইভটিতে এবং বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দাও, ঠিক আছে? যেহেতু হচ্ছে একটু লেট হলো টেকনিক্যাল ইস্যুর কারণে, সো সরি ফর দ্যাট। সো আশা করি এখন আর কোনো প্রবলেম হবে না, আমরা একদম শুরু থেকে ক্লাসটি কন্টিনিউ করতে পারবো। সো যারা যারা যুক্ত হয়েছে সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও। আমরা প্রত্যেকে হচ্ছে বন্ধুদেরকে মেনশন করে দিব এবং লাইভটি শেয়ার করে দিব। শুরুতে আমাকে একটু জানাও সব কিছু ঠিকঠাক কিনা, ঠিকঠাক থাকলে আমরা শুরু করতে পারি, ঠিক আছে? আমি ক্লাসটি শেয়ার করে দিচ্ছি, তোমরাও দ্রুত শেয়ার করে দাও যাতে সবাই ক্লাসটি করতে পারে। ওকে, যাতে প্রত্যেকে ক্লাসটি করতে পারে। ওকে, সো অলরেডি অনেকেই যুক্ত হয়েছো, বাকি যারা আছে সবার একটু মেনশন দাও, আমি একটু শেয়ার করে দিচ্ছি গ্রুপগুলোতে, তোমরাও শেয়ার করে দাও কাইন্ডলি দ্রুত। ডান, আমার শেয়ার ডান, তোমরা একটু শেয়ার করে দাও। ওকে, আমার শেয়ার করা ডান, তোমরা যারা যুক্ত হয়েছো দ্রুত শেয়ার করে দাও। ওকে, সব কিছু ঠিকঠাক, সাউন্ড থেকে শুরু করে সব কিছু ঠিকঠাক কিনা আমাকে একটু বলো। তো দেখো, আমি শুরুতে একটু তোমাদের জন্য একটা গ্রেট নিউজ দেই, যেহেতু হচ্ছে তোমরা জানো যে হচ্ছে এইচএসসি 25 ব্যাচ কিন্তু হচ্ছে খুবই কম সময় পাইছে, এইচএসসি তো পাইছে এবং অ্যাডমিশন ওরা কম সময় পাচ্ছে। তোমাদেরও কিন্তু পরীক্ষা ডেট দিয়ে দিব এবং খুব তাড়াতাড়ি হচ্ছে পরীক্ষা নিয়ে নিবে, ঠিক আছে? এই জন্য যারা এইচএসসি 26-এর আসি তাদেরকে স্ট্রংলি কামব্যাক করতে হবে, ঠিক আছে? তো তোমাদের জন্য আমাদের কামব্যাক কোর্স 2.0, ঠিক আছে, ফাইনাল ডিভিশন কোর্স। এখানে হচ্ছে একদম বাণিজ্য বিভাগের সব সাবজেক্টের কোর্স একসাথে তুমি কিনতে পারবা, পাশাপাশি তাহলে শুধুমাত্র গ্রুপ সাবজেক্টের কোর্স কিনতে পারবা, ঠিক আছে? এটা একটু দেখাচ্ছি। পাশাপাশি যারা 27 আসি, উত্তেজিত 27, সো তাদের জন্য দেখো আমাদের মিশনে প্লাস এইচএসসি 2027 ব্যাচের জন্য এখানে তোমার গ্রুপ সাবজেক্টের জন্য আলাদা কোর্স আছে এবং পাশাপাশি তুমি চাইলে গ্রুপ সাবজেক্ট এবং কমন সাবজেক্ট ওভারঅল সব সাবজেক্টের কোর্স কিনতে পারবা। সেটা শুরুতে দেখালাম। রিজন একটা, অনেকে আমার কাছ থেকে গতকালকে অনেকেই বলছো যে ভাইয়া আমরা কীভাবে পড়তে হবে, কী কী পাবো, এই জন্য জাস্ট একটু দেখানো। আর আমরা হচ্ছে শুরুতেই র্যাও মিল টপিকটা কমপ্লিট করব এবং এখানে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন আসছে, যে পরিমাণ, যে প্যাটার্নটা, সেখানে আমরা বেশি জোর দিব এবং যাতে তুমি খুব সহজেই র্যাও মিলটা থেকে যে এমসিকিউ আসছে এটা যাতে সহজে সলভ করতে পারো, এই জন্য আমরা শুরু থেকেই একদম ফোকাস করব মূল পয়েন্টগুলোতে। হিসাব বিজ্ঞানটা ভাই সহজ একটা সাবজেক্ট, যদি তোমার বেসিকটা ক্লিয়ার থাকে, তুমি যদি বুঝে বুঝে ম্যাথ সলভ করতে পারো। বাট তোমার কাছে তখন অনেক বেশি কঠিন মনে হবে যদি তুমি হচ্ছে না বুঝে মুখস্থ করো। তুমি টার্গেট করতে পারলে, আমাদের ক্লাসগুলো করলে ইনশাল্লাহ এখন থেকে একটা কনফিডেন্স চলে আসবে যে হ্যাঁ A+ পাওয়া সম্ভব এবং 90 মার্ক পাওয়া পসিবল এখন ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে। বাট যদি এলোমেলোভাবে প্রিপারেশন হয় তাহলে কিন্তু পসিবল হবে না, ঠিক আছে? সে সব ঠিকঠাক থাকলে আমরা শুরু করে দিব। প্রথমেই দেখো, আমরা একটু জানবো যে র্যাও মিলটা আসলে কি, বা র্যাও মিলটা আমরা কেন করে থাকি, এই উদ্দেশ্যটা জানবো, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর বেসিক্যালি আমি হচ্ছে এমসিকিউ সলভ করাবো এবং এমসিকিউ সলভের সাথে সাথেই আমরা কনসেপ্ট ক্লিয়ার করব, ঠিক আছে? তো দেখো, শুরুতে যদি আমি একটু তোমাদেরকে বলি, এখানে দেখো র্যাও মিলটা আমরা কেন করি। র্যাও মিলটা মূলত আমরা করে থাকি খতিয়ানের যে উদ্বৃত্ত বা জেরগুলো আছে, হ্যাঁ, এই যে খতিয়ানের উদ্বৃত্ত বা জেরগুলার ব্যালেন্সটা আসলে ঠিক আছে কিনা, ব্যালেন্সের ডেবিট ক্রেডিট সমান আছে কিনা, এই সমান্তরালকরণ প্রমাণ করার জন্যই বা গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্যই মূলত আমরা র্যাও মিলটা তৈরি করে থাকি। তাহলে র্যাও মিলের মূল উদ্দেশ্য কি বলো তো ভাই? র্যাও মিলের মূল উদ্দেশ্য হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। তার মানে এই যে গাণিতিক শুদ্ধতা যাচাই করা, এই গাণিতিক শুদ্ধতা যাচাই বলতে কি বোঝায়? এই গাণিতিক শুদ্ধতা যাচাই বলতে বোঝাচ্ছে যে ডেবিট ক্রেডিট সমতাকরণ করা, ঠিক আছে? এই গাণিতিক শুদ্ধতা যাচাই বলতে বোঝাচ্ছে যে খতিয়ানের উদ্বৃত্ত বা জেরের ডেবিট ক্রেডিট সমতাকরণ করা বা মিল করা। বুঝতে পারছি? এটাই হচ্ছে মূল উদ্দেশ্য।
সব কিছু ঠিকঠাক, কোনো প্রবলেম ফেস করলে আমাকে জানায়ও। আর একটু রেসপন্স করতে হবে সবাইকে বেশি বেশি, যাতে করে তুমি তোমার প্রবলেমগুলো ক্লাসে সলভ করে নিতে পারো। ঠিক আছে, এই জন্য রিকোয়েস্ট করবো সবাইকে একটু রেসপন্স করতে হবে। আর পাশাপাশি হচ্ছে নোট করতে হবে। হ্যাঁ, তুমি ধরো হিসাব বিজ্ঞান পড়তেছো, ইংলিশ পড়তেছো, এখন পড়তেছো, ক্লাস কমপ্লিট করতেছো, বাট গুছানো নোট নাই, তাহলে আলটিমেটলি কিন্তু তোমার অনেক প্রবলেম ফেস করতে হবে। এই জন্য সাথে সাথে নোট করতে হবে, যাতে করে ক্লাস শেষ হয়ে গেলে তুমি সহজে রিভিশন দিতে পারো। ওকে, তো আমরা শিখছিলাম যে খতিয়ানের যে উদ্বৃত্ত বা জের আছে, এই যে খতিয়ানের যে উদ্বৃত্ত অথবা জের আছে, এই জেরগুলার ডেবিট ক্রেডিট সমতাকরণ করার জন্য বা ডেবিট ক্রেডিট সমতা প্রমাণ করার জন্যই আমরা মূলত হচ্ছে কি করি, আমরা মূলত হচ্ছে রেওয়া মিলটা তৈরি করি। তাহলে রেওয়া মিলটা দুইটা উদ্দেশ্য তৈরি করা হয়, একটা হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তা করে, আরেকটা হচ্ছে ডেবিট ক্রেডিট সমতাকরণে এটা কি করে, সাহায্য করে। তো দেখো এখানে দুইটা উদ্দেশ্য লেখা আছে। রেওয়া মিলের উদ্দেশ্য হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য, যদি ইন্ডিভিজুয়াল চায় যে প্রাথমিক উদ্দেশ্য কোনটি, মূল বা প্রধান উদ্দেশ্য কোনটি, এভাবে কোশ্চেন আসে নাই। তোমার ডিরেক্টলি কোশ্চেন আসবে যে রেওয়া মিলের প্রধান উদ্দেশ্য কি বা রেওয়া মিল তৈরির উদ্দেশ্য কি। দেখবা যদি গাণিতিক শুদ্ধতা যাচাই থাকে তাহলে কার্ড আনসার হিসেবে দিবা, আর যদি না থাকে তখন দিবা যে আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তা করে, আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তা করে। সামিয়া সরকার জয়েন করছে, আসসালামু আলাইকুম স্যার। আর মেহেদি হাসান, আসসালামু আলাইকুম ভাইয়া। সবাইকে একটু রেসপন্স করতে হবে। তাহলে ভাই এখানে আমরা বুঝতে পারলাম গাণিতিক শুদ্ধতা যাচাই করা এবং হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুতির সহায়তাকরণ হচ্ছে মূলত রেওয়া মিলের প্রধান উদ্দেশ্য। ঠিক আছে, তো দেখো প্রাথমিক উদ্দেশ্যটা আলাদা করে দিয়েছে, গাণিতিক শুদ্ধতা যাচাই করে ডেবিট ক্রেডিট সমতা প্রমাণ করা। তাহলে এই যে ডেবিট এবং ক্রেডিট এই দুইটা সমান করতে হবে, যদি সমান না থাকে সেক্ষেত্রে আমার কি করতে হবে, অনিশ্চিত হিসাব নিয়ে আসতে হবে, এই অনিশ্চিত হিসাব দিয়ে কি করতে হবে, সমান করতে হবে। ঠিক আছে, তাহলে প্রাথমিক উদ্দেশ্যটা হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই করা, ডেবিট ক্রেডিট সমতাকরণে প্রমাণ করা বা ডেবিট ক্রেডিট সমতাকরণ করা। ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পারছি ভাইয়া পুরা? ওকে, 2 নাম্বার দেখো প্রধান বা মূল উদ্দেশ্য, এটা হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুতির সহায়তা করা। এই তথ্যটা এখানে মনে রাখবা। পাশাপাশি তোমাদের মনে রাখতে হবে আরেকটু, সেটা হচ্ছে তথ্য সরবরাহকরণে সহায়তা করে। আরেকটু একটু মনে রাখবা, সেটা কি, তথ্য সরবরাহকরণে সহায়তা করে, তথ্য সরবরাহকরণে সহায়তা করে, তথ্য সরবরাহকরণে সহায়তা করে, তথ্য সরবরাহকরণে সহায়তা করে। এই পয়েন্টটা একটু তোমরা মনে রাখবা। ঠিক আছে, যদি আর্থিক বিবরণী তৈরি বা আর্থিক বিবরণী প্রস্তুতির সহায়তা করে এটা না থাকে, তখন এটাকে তোমার কার্ড আনসার হিসাবে দিতে হবে যে তথ্য সরবরাহ সহায়তা করে। তাহলে এই দুইটা হচ্ছে রেওয়া মিলের তোমার একটা প্রাথমিক উদ্দেশ্য, আরেকটা হচ্ছে কি মূল বা প্রধান উদ্দেশ্য। ঠিক আছে, সো এখানে আমরা আরেকটু শিখবো, সেটা হচ্ছে রেওয়া মিলে আসলে কোন হিসাবগুলো যায় না, এখানে আমরা প্রায় ভুল করে থাকি। এই জিনিসটা আমরা একটু ক্লিয়ার করব যে রেওয়া মিলে আসলে কোন হিসাবগুলো যায় না। আমরা জানি যে সমাপনী মজুত পণ্যে রেওয়া মিলে যায় না। কেন যায় না বলো তো? সমাপনী মজুত পণ্যে রেওয়া মিলে যায় না, এবং এই সমাপনী মজুত পণ্যটা অনেক সময় রেওয়া মিলে যায়। সো এটা আমরা এখন একটু ক্লিয়ার করব। শুরুতে এটা মনে রাখবা যে প্রারম্ভিক টাকা, এই পয়েন্ট একটু মনে রাখবা যে প্রারম্ভিক টাকা, ঠিক আছে, প্রারম্ভিক টাকা সমাপনী বস্তু, প্রারম্ভিক টাকা সমাপনী বস্তু রেওয়া মিলের শত্রু, সমাপনী বস্তু, সমাপনী বস্তু রেওয়া মিলের শত্রু, রেওয়া মিলের শত্রু, প্রারম্ভিক টাকা সমাপনী বস্তু রেওয়া মিলের শত্রু। এই পয়েন্ট একটু মনে রাখবা, প্রারম্ভিক টাকা সমাপনী বস্তু রেওয়া মিলের শত্রু। এই শত্রু দ্বারা বোঝাচ্ছে যে এরা কি রেওয়া মিলে যাবে না। ঠিক আছে, এটা দ্বারা কি বোঝাচ্ছে যে এরা রেওয়া মিলে যাবে না, এরা কি রেওয়া মিলে যাবে না। এখন দেখো আমি যদি শুরুতে লিখি ধরো মজুদ পণ্য, ধরো মজুদ, তারপর মনে করো ব্যাংক, ব্যাংক, তারপর মনে করো মণিহারি, মণিহারি, তারপর মনে করো প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব। এখন দেখো ভাইয়া এখানে এই লাইনটা তোমরা একটু মনে রাখার ট্রাই করবা। এখানে কি বলা আছে যে প্রারম্ভিক টাকা সমাপনী বস্তু রেওয়া মিলের শত্রু, তার মানে এই শত্রু দ্বারা বোঝাচ্ছে এরা কি রেওয়া মিলে যাবে না। তাহলে প্রারম্ভিক টাকা সমাপনী বস্তু রেওয়া মিলের কি শত্রু, এই শত্রু দ্বারা বোঝাচ্ছে যে প্রারম্ভিক যত টাকা আছে, প্রারম্ভিক যত টাকা আছে এই টাকাগুলো রেওয়া মিলে যাবে না, সমাপনী যত বস্তু আছে এগুলো রেওয়া মিলে যাবে না। তাহলে বস্তু যাবে না কোনটা, সমাপনীটা, টাকা যাবে না কোনটা, প্রারম্ভিকটা। তার মানে ধরো মজুদ পণ্য এটা 1 তারিখের আর এটা ধরো 31 তারিখের, প্রত্যেকটাই মনে করো সেম,
প্রথমটা 1 তারিখে, পরেরটা হচ্ছে 31 তারিখে। তাহলে প্রথমে আমি যদি বলি তোমাকে মজুদ পণ্য, এটা কি টাকা নাকি শত্রু, তুমি অবশ্যই বলবে এটা কি টাকা নাকি বস্তু, তুমি কি বলবা বস্তু। তো কি বলছে, প্রারম্ভিক টাকা সমাপনী বস্তু, যাবে না কোনটা, সমাপনীটা। তাহলে এই যে সমাপনী এটা রেওয়া মিলে যাবে না। ব্যাংক এটা কি টাকা নাকি বস্তু, অবশ্যই টাকা, তাহলে যাবে না কোনটা, প্রারম্ভিক টাকা, তাহলে প্রারম্ভিকটা যাবে না। মণিহার এটা কি বস্তু নাকি টাকা, অবশ্যই কি তোমার বস্তু, তাহলে যাবে না কোনটা, সমাপনীটা। এই যে প্রাপ্য হিসাব, প্রারম্ভিক টাকা, এটা কি টাকা, তাহলে যাবে না কোনটা, প্রারম্ভিক টাকা, প্রারম্ভিকটা রেওয়া মিলে যাবে না। এভাবে তুমি মনে রাখতে পারবে আশা করি, ঠিক আছে। এইভাবে তোমরা হচ্ছে এগুলো মনে রাখবা। তারপর এখানে আরেকটা পয়েন্ট মনে রাখবা, সেটা হচ্ছে রেওয়া মিলে এই হিসাবগুলো যাবে না, আমরা জানি রেওয়া মিলে এই হিসাবগুলো যাবে না। এগুলো নোট করো। এখন দেখো অনেক সময় দেখবা রেওয়া মিলে সমাপনী মজুদ পণ্য যায় যখন হচ্ছে সমন্বিত ক্রয়, মনে রাখবা যখন এই যে সমন্বিত ক্রয় এবং হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় রেওয়া মিলে থাকবে, তখন বিক্রিত পণ্যের ব্যয় রেওয়া মিলে থাকবে, তখন কিন্তু হচ্ছে এই সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে যাবে। সমাপনী মজুদ পণ্য কখন রেওয়া মিলে যাবে, সমাপনী মজুদ পণ্যের রেওয়া মিলে যাবে কখন বলো তো, সমাপনী মজুদ পণ্যের রেওয়া মিলে যাবে যখন রেওয়া মিলে সমন্বিত করে এবং বিক্রিত পণ্যের ব্যয় থাকবে। দেখো এই যে প্রারম্ভিক মজুদ পণ্য, এই প্রারম্ভিক মজুদ পণ্যের যতটুকু অব্যবহৃত অবস্থায় থাকে, যতটুকু বিক্রি হয় না, এটাই মূলত কি সমাপনী মজুদ পণ্য। তাহলে এই যে প্রারম্ভিক মজুদ পণ্য, এই প্রারম্ভিক মজুদ পণ্যের অব্যবহৃত অংশ বা যতটুকু ব্যবহার হয় না, সেটাই হচ্ছে তোমার সমাপনী মজুদ পণ্য, ঠিক আছে। এখন দেখো আমরা সমাপনী মজুদ পণ্য কেন দেখাই না, কারণ হচ্ছে সমাপনী মজুদ পণ্যটা আমরা অলরেডি হচ্ছে কি করি, আমরা জানি যে এটা প্রারম্ভিক মজুদ পণ্যের একটা অংশ। যেহেতু প্রারম্ভিক মজুদ পণ্য আমরা রেওয়া মিলে দেখাচ্ছি, দ্যাটস ওয়াই সমাপনী মজুদ পণ্যের রেওয়া মিলে দেখানোর দরকার হয় না। বাট যখন এই যে সমন্বিত ক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয় রেওয়া মিলে থাকে, এই সমন্বিত ক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয় বের করতে গেলে আমার সমাপনী মজুদ পণ্যটা বাদ দিতে হয়। দ্যাটস ওয়াই তুমি যদি দেখো যে সমন্বিত ক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয় রেওয়া মিলে আসে, তখন সমাপনী মজুদ পণ্যের রেওয়া মিলে যাবে। বুঝতে পারছি, তখন সমাপনী মজুদ পণ্যটা রেওয়া মিলে যাবে। ক্লিয়ার, বুঝতে পারছি সবাই, তখন কি সমাপনী মজুদ পণ্যের রেওয়া মিলে যাবে। এবং এই নোটটা করে রাখো, এই লাইনটুকু মুখস্থ করে ফেলবা, প্রারম্ভিক টাকা সমাপনী বস্তু রেওয়া মিলের শত্রু, প্রারম্ভিক টাকা সমাপনী বস্তু রেওয়া মিলের শত্রু, এই লাইনটা মুখস্থ করে ফেলবা। প্রারম্ভিক টাকা সমাপনী বস্তু রেওয়া মিলের কি শত্রু, তার মানে প্রারম্ভিক যত টাকা আছে এগুলো রেওয়া মিলে যাবে না, এবং হচ্ছে তোমার সমাপনী যত বস্তু আছে এগুলো রেওয়া মিলে যাবে না। তবে সমাপনী মজুদ পণ্য মাঝে মাঝে রেওয়া মিলে যায় যখন এই সমন্বিত ক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয় রেওয়া মিলে থাকে, কারণ সমন্বিত ক্রয় এবং বিক্রিত পণ্য বের করতে হলে এই সমাপনী মজুদ পণ্য বাদ দিতে হয়, দ্যাটস ওয়াই এরা রেওয়া মিলে যাবে। গট ইট ডিয়ার স্টুডেন্টস, বলতে হবে, বুঝতে পারছি। ক্লিয়ার, এই রেসপন্স করতে হবে কিন্তু, তোমরা বললে তাহলে আমি পরবর্তী স্লাইডে চলে যাব। ওকে, সো নেক্সট, জি ভাইয়া ক্লিয়ার, মেহেদি হাসান, থ্যাংক ইউ ভেরি মাচ মেহেদি। বাকি যারা আছি তাদেরকে একটু কি করতে হবে, পড়তে আসছো তার মানে কি একটু অ্যাক্টিভ হতে হবে, হ্যাঁ একটু অ্যাক্টিভ হতে হবে, আমাকে বলতে হবে। তো দেখো এই সুযোগটি আছে আমাদের, অলরেডি কামব্যাক কোর্সে ক্লাস চলতেছে এবং প্রায় শেষের দিকে। কামব্যাক কোর্স 2.0, যারা একটা কামব্যাক দিতে চাচ্ছি, যে এতদিন কিচ্ছু পড়ি নাই, কিছুই পড়া হয় না, তাদের জন্য স্পেশালি, ঠিক আছে। নিচের লেখা নোট করতে হবে কি, হ্যাঁ জান্নাত হোসাইন, অবশ্যই নোট করতে হবে। তুমি যদি নোট করো তাহলে তোমার জন্য অনেক ইজি হবে, তুমি প্রিভিয়াসের কোশ্চেন সলভ করতে পারবা এবং তুমি খুব সহজেই রিভিশনটা দিতে পারবো টপিকটার। ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তীতে। আর যারা উত্তেজিত 27 তাদের জন্য মিশন A+, এখন থেকে কি করতে হবে, রোডম্যাপ তৈরি করতে হবে, এখন থেকে প্রিপারেশন শুরু করতে হবে, এখন থেকে পড়তে হবে, এখন থেকে প্ল্যান করতে হবে যে আমার এইচএসসিতে A+ পাওয়া লাগবে, এইচএসসিতে আমি গোল্ডেন A+ পেতে চাই এবং অ্যাডমিশনের জন্য নিজেকে এখন থেকে তৈরি করতে চাই। এই টার্গেটগুলো এখন থেকে নিতে হবে। আর আমাদের কোর্সে ভর্তি হলে ইনশাল্লাহ তুমি জাস্ট আজকে আমার ক্লাসটা করো, বুঝতে পারবা যে ক্লাসে কত সহজভাবে হিসাব বিজ্ঞানটা আমি বুঝাই, ঠিক আছে। এটা তুমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবা এবং বুঝতেও পারবা। পাশাপাশি এখানে সম্পূর্ণ কোর্স প্ল্যান আমরা নিজেরা করে দিব, প্রত্যেকটা সাবজেক্ট। মাত্র তুমি দেখো
2999 টাকা, একদম বাংলা ইংরেজি আইসিটি হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট ফাইন্যান্স মার্কেটিং অর্থনীতি সবগুলো সাবজেক্টের একদম বেসিক থেকে A to Z প্রিপারেশন নিতে পারবা, ঠিক আছে। আর যারা চাও শুধুমাত্র আমি গ্রুপ সাবজেক্টের কোর্স নেব তাদের জন্য 2399 টাকা, এটা এইচএসসি 27-এর জন্য। আর 26-এর জন্য কামব্যাক কোর্স, দ্রুত ভর্তি হয়ে যাও। এখানে যেই মেন্টর টিচার প্যানেল আছে প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রত্যেকের আছে একাধিক কেন অনেক বছরের পড়ানোর অভিজ্ঞতা, 20 বছর প্লাস অভিজ্ঞতা আছে, 14 বছর প্লাস, 13 বছর প্লাস, এবং আমরাও 4-5 বছর যাবত পড়াচ্ছি। আর স্পেশালি তুমি আমার ক্লাস করলে বুঝতে পারবা যে ভাইয়া আসলে হিসাব বিজ্ঞানটা কীভাবে পড়ায়। ওকে, সো তারপরে আমরা দেখব এই পয়েন্টে একটু দেখব যে রেওমিল কোনো হিসাব নয়, এটা আমরা অনেকে ভুল করি। এই যে রেওমিলটা আমরা শিখব, এই রেওমিলটা আসলে কোনো হিসাব নয়, জাস্ট এটা একটা বিবরণী বা তালিকা মাত্র। অনেক সময় প্রশ্ন আসতে পারে ভাইয়া রেওমিল কোন ধরনের হিসাব, আসলে রেওমিল কি কোনো হিসাব নয়, এটা জাস্ট কি একটা তালিকা বা বিবরণী। তাহলে আমরা বুঝতে পারলাম যে রেওমিল কোনো হিসাব নয়, এটা জাস্ট একটা তালিকা এবং বিবরণী। তার মানে এটা একটা তালিকা এবং বিবরণী, এটা কোনো হিসাব নয়। ক্লিয়ার? তাহলে এটা কোনো হিসাব নয়, জাস্ট একটা তালিকা বা বিবরণী। বুঝতে পারছি ভাইয়া পুরা? ওকে, এখন হিসাব তোমরা জানো যে হিসাব হচ্ছে মূলত 5 প্রকার। আধুনিক হিসাব আর সনাতন পদ্ধতি হিসাব হচ্ছে 2 ধরনের, একটা ব্যক্তিবাচক আর একটা অব্যক্তিবাচক। আর আধুনিক পদ্ধতি হিসাব হচ্ছে 5 প্রকার। আমি একটু সামারাইজ করতেছি জাস্ট, কারণ একটু পরে আমরা কোশ্চেন সলভ করবো, সেখানে ক্লিয়ার করে দিব। যেমন ধরো সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় ব্যয়। এখন এখানে হচ্ছে এই 5টা হচ্ছে তোমার একদম আধুনিক পদ্ধতি হিসাব। আর এখানে বেসিক্যালি আমরা শিখছিলাম এভাবে যে আদম, জাস্ট একটু টাচ করতেছি, মনে করো সবও এখানে বুঝাচ্ছে এমন যে যত সম্পদ আছে, শত সম্পদ, পৃথিবীতে যত সম্পদ আছে, যত ব্যয় আছে, হ্যাঁ, উত্তোলন বা লভ্যাংশ আছে, এই 3টা অলওয়েজ হচ্ছে ডেবিট। এই 3টা অলওয়েজ কি বলতো? ডেবিট। এখন এই 3টার স্বাভাবিক যে হচ্ছে ডেবিট। সম্পদ অনেক হতে পারে, আসবাবপত্র হতে পারে, যন্ত্রপাতি হতে পারে, তারপর হচ্ছে তোমার জমি হতে পারে, ভূমি হতে পারে, ঠিক আছে। এই সবগুলোই হচ্ছে কি তোমার সম্পদ। তার মানে সব সম্পদ হচ্ছে ডেবিট, ব্যয়, উত্তোলন, এই 3টা স্বাভাবিক যে অলওয়েজ ডেবিট। যদি এই 3টা বৃদ্ধি পায়, মনে রাখবা এই 3টা যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, আর এই 3টা যদি হ্রাস পায় তাহলে কি? ক্রেডিট, যেহেতু স্বাভাবিক যে ক্রেডিট। একইভাবে আমরা আরেকটু শিখবো, সেটা হচ্ছে আদম। এই যে আয়, দায়, মূলধন, এই 3টা অলওয়েজ কি বলতো? ক্রেডিট। এই 3টার স্বাভাবিক জের অলওয়েজ ক্রেডিট। তার মানে এই 3টার স্বাভাবিক জের যেহেতু ক্রেডিট, তাহলে এই 3টা বৃদ্ধি পাইলে কি? ক্রেডিট, আর হ্রাস পাইলে ডেবিট। এইটুকু একটু মনে রাখবা, ঠিক আছে। তাহলে সবও অলওয়েজ হচ্ছে ডেবিট, সম্পদ, ব্যয়, উত্তোলন। হিসাব বিজ্ঞানের ভাষায় ভাই কোনো কিছু আসলেই ডেবিট, কোনো কিছু চলে গেলেই কি? ক্রেডিট, ঠিক আছে। তার মানে কোনো কিছু আসলে ডেবিট, কোনো কিছু চলে গেলে কি হবে? ক্রেডিট হবে। বুঝতে পারছি? তার মানে এই যে সম্পদ, ব্যয়, উত্তোলন, এই 3টা স্বাভাবিক যে ডেবিট, আর এই 3টা বৃদ্ধি পাইলে ডেবিট, হ্রাস পাইলে কি? ক্রেডিট, ঠিক আছে। ওকে, পণ্য উত্তোলন, ভাই পণ্য উত্তোলন এটা হচ্ছে ডেবিট। দেখো পণ্য উত্তোলন করলে তোমার উত্তোলন হিসাব ডেবিট, এবং যেহেতু পণ্য উত্তোলন করছো তার মানে তোমার পণ্যগুলো কমে গেছে, এই জন্য ক্রয় হিসাব কি হবে? এই যে পণ্য মাল যদি চলে আসে তাহলে ক্রয় কমে যাচ্ছে, ক্রয় হিসাব ক্রেডিট। তার মানে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব কি? ক্রেডিট, ঠিক আছে। রিমায়াত, বুঝতে পারছি। সামিরা জয়েন করছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তো এইগুলো খুবই বেসিক জিনিস। তারপর আমরা আরেকটু শিখাই এখানেই, যেহেতু এখানে একটু জায়গা আছে। মনে রাখবা আমাদের যদি রেওমিল না মিলে, রেওমিল যদি না মিলে তখন আমরা কি করি? অনিশ্চিত হিসাব নিয়ে আসি। এই অনিশ্চিত হিসাব দিয়ে আমরা কি করি? এই অনিশ্চিত হিসাব দিয়ে আমরা হচ্ছে রেওমিলটা মিলাই। এই অনিশ্চিত হিসাব হচ্ছে একটা অস্থায়ী হিসাব, এটা একটা অস্থায়ী বা সাময়িক হিসাব, অথবা অস্থায়ী সাময়িক অথবা নামিক হিসাব। অস্থায়ী সাময়িক অথবা নামিক হিসাব এটা মূলত হচ্ছে সাময়িক সময়ের জন্য দেওয়া হয়, যা যখন রেওমিলের ডেবিট এবং ক্রেডিট পাস সমান হবে না, তখন এটা সাময়িক সময়ের জন্য দেওয়া হয়। রেওমিল মিলকরণের জন্য আমরা কি করি? অনিশ্চিত হিসাব দিয়ে রেওমিলটা মিলায়। এখানে সবাই একটু ভালো করে খেয়াল করবা, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে মনে রাখবা, ধরো রেওমিলের ক্রেডিট পাশে, না আমরা ডেবিট পাশে আগে ধরি, ধরো রেওমিলের ডেবিট পাশে ব্যালেন্স কম আছে, এবং রেওমিলের ডেবিট পাশে যখন নগদ তহবিল থাকবে না, যদি রেওমিলের ডেবিট পাশে ব্যালেন্স কম আসে এবং যখন নগদ তহবিল থাকবে না, মনে রাখবা
যখন নগদ তহবিল থাকবে না তখন অবশ্যই ব্যালেন্সটা মিল করতে হবে, নগদ তহবিল দিবে, তখন কিন্তু অনিশ্চিত হিসাব দিতে হবে না, তখন নগদ তহবিল। আবার বলতেছি, ধরো তোমার ডেবিট পাশে ব্যালেন্স কম আছে এবং ডেবিট পাশে নগদ ব্যালেন্স নাই, নগদ তহবিল নাই বা শুধু নগদ নাই, তখন অনিশ্চিত হিসাব না দিয়ে রেওয়া মিল মিলাতে হবে নগদ তহবিল দিয়ে। আবার মনে করো ক্রেডিট পাশে ব্যালেন্স কম আসছে, ক্রেডিট পাশে ব্যালেন্স কম আছে এবং দেখবা যে মূলধন নাই, যদি মূলধন না থাকে তখন এই অনিশ্চিত হিসাবের পরিবর্তে মূলধন হিসাব দিয়ে কি করতে হবে, রেওয়া মিলটা মিলকরণ করতে হবে, ঠিক আছে। আর যদি মূলধন হিসাবও থাকে, নগদ তহবিল থাকে, তখন আমরা অনিশ্চিত হিসাব দিয়ে রেওয়া মিলটা মিলাই ফেলবো, মিলকরণ করব। বুঝতে পারছি? তখন রেওয়া মিলটা আমরা মিলাই ফেলবো কি দিয়ে, তখন হচ্ছে অনিশ্চিত হিসাবটা দিব। এটা হচ্ছে একটা অস্থায়ী হিসাব, একটা সাময়িক হিসাব, একটা নামিক হিসাব। এই এমসিকিউটা আসে, এই এমসিকিউটা প্রায় আসে যে অনিশ্চিত হিসাব হচ্ছে মূলত একটা সাময়িক হিসাব। ওকে, হ্যাপি চলে আসছে, গুড, ওয়েলকাম। তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম, ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হলে আমরা এবার এমসিকিউ সলভিংয়ে চলে যাব। আর এখানে আরও অনেক অ্যান্টি আছে, এই যে বিষয়গুলো এগুলো অনেক দরকার, বিশেষ করে দেখেন স্পেশাল নোট আছে যে সকল প্রকার পরিবহন, যত পরিবহন আছে পৃথিবীতে, এই সকল প্রকার পরিবহন, তারপরে হচ্ছে শুল্ক ক্রয়, রেওয়া মিলের ডেবিট পাশে বসছে। তার মানে সব পরিবহনে কি খরচ, পরিবহন মানে হচ্ছে ব্যয়, তার মানে পরিবহন মানে হচ্ছে খরচ বা ব্যয়। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে এই যে সকল প্রকার পরিবহন, শুল্ক ক্রয়, রেওয়া মিলের ডেবিট পাশে বসবে, এগুলা ডেবিট পাশে বসবে। একইভাবে নগদ তহবিল, ব্যাংক তহবিল ছাড়া সকল প্রকার তহবিল রেওয়া মিলের ক্রেডিট পাশে বসবে। তাহলে এই যে নগদ তহবিল এবং ব্যাংক তহবিল, মনে রাখবা নগদ তহবিল এবং ব্যাংক তহবিল এই দুইটা ব্যতীত আর যত তহবিল আছে সবগুলো কোথায় বসবে, ডেবিট পাশে, ক্রেডিট পাশে বসবে যত তহবিল আছে। ওকে ওকে, পাওনাদারের ভাট্টা সঞ্চিতি বা প্রদায় হিসাবের ভাট্টা সঞ্চিতি বা প্রদায় বিলের বা নোটের সঞ্চিতি ছাড়া, তার মানে পাওনাদারের ভাট্টা সঞ্চিতি ছাড়া, এই যে পয়েন্টটা আমরা জানি পৃথিবীতে সমস্ত সব সম্পদ সঞ্চিতি, সব সঞ্চিতি হচ্ছে ক্রেডিট। উকাইল্লা মার্মা জয়েন করছে আমাদের সাথে, নমস্কার স্যার, নমস্কার। ক্লাস করতে হবে শুরু থেকে। তার মানে আমরা প্রত্যেকে জানি যে সকল প্রকার সঞ্চিতি হচ্ছে ক্রেডিট, অ্যাকসেপ্ট এই যেটা পাওনাদার প্রদায় হিসাবের ভাট্টা সঞ্চিতি। তার মানে পাওনাদার ভাট্টা সঞ্চিতি অথবা প্রদায় হিসাবের ভাট্টা সঞ্চিতি, প্রদায় বিল বা নোটের ভাট্টা সঞ্চিতি ছাড়া। তাহলে এই যে পাওনাদার ভাট্টা সঞ্চিতি, এটা হচ্ছে ডেবিট, এই পাওনাদারের ভাট্টা সঞ্চিতি হচ্ছে ডেবিট। পৃথিবীতে যত সঞ্চিতি আছে সব ক্রেডিট, হ্যাঁ, পৃথিবীতে যত সঞ্চিতি আছে, যত সঞ্চিতি আছে সব ক্রেডিট, শুধুমাত্র পাওনাদার ভাট্টা সঞ্চিতি ছাড়া। এখানে মনে রাখবা, পাওনাদার ভাট্টা সঞ্চিতি, প্রদায় হিসাবের ভাট্টা সঞ্চিতি, প্রদায় নোটের ভাট্টা সঞ্চিতি অথবা প্রদায় বিলের ভাট্টা সঞ্চিতি, মনে থাকবে। তার মানে আমরা শিখলাম যে পৃথিবীতে যত সঞ্চিতি আছে সব ক্রেডিট, শুধুমাত্র পাওনাদার ভাট্টা সঞ্চিতি ব্যতীত। গট ইট ডিয়ার স্টুডেন্টস? শুধুমাত্র পাওনাদারের ভাট্টা সঞ্চিতি ব্যতীত। বুঝতে পারছি? তো এই যে বিষয়গুলা, এই জিনিসগুলোতে তুমি ফোকাস করবা যেখানে আমরা প্রবলেম ফেস করি। তারপরে দেখো আমরা সর্বশেষ আরেকটা শিখবো, ভাট্টা কমিশন, খুবই ইম্পর্টেন্ট এটা। ভাট্টা, কমিশন, ভাড়া, সুদ ইত্যাদি আগে বা পরে, প্রাপ্ত নাকি প্রাপ্তি বা প্রদত্ত বা প্রদান, কিছুই যদি বলা না থাকে, এদেরকে রক্ষণশীলতার সীমাবদ্ধতা অনুযায়ী প্রদত্ত বা প্রদান ধরে নিতে হয়। খুবই ইম্পর্টেন্ট ভাই। কমিশন আছে, লেখা নাই প্রদত্ত নাকি প্রাপ্ত কমিশন, হ্যাঁ। তারপরে মনে করো ভাট্টা আছে, লেখা নাই যে প্রাপ্ত ভাট্টা না প্রদত্ত ভাট্টা। সুদ আছে, লেখা নাই কি প্রাপ্ত সুদ নাকি প্রদত্ত সুদ। তখন অলওয়েজ এটাকে কি করতে হবে, প্রদত্ত ধরে নিতে হবে অথবা প্রধান ধরে নিতে হবে। নীতি হচ্ছে কি রক্ষণশীলতার সীমাবদ্ধতা বা নীতি অনুসারে, ঠিক আছে। এই যে পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করলাম ভাইয়া, পুরা প্রত্যেকটা পয়েন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা এই পয়েন্টগুলো খুব ভালো করে শিখে নিবা। রেওয়া মিলে কোন হিসাবগুলো হচ্ছে কখনোই আসে না বা রেওয়া মিলে কোন হিসাবগুলো যায় না, এইগুলো আমরা শর্টকাট ট্রিক দিয়ে শিখছি। যারা শুরু থেকে ক্লাসটি করো নাই, কাইন্ডলি সবার কাছে রিকোয়েস্ট থাকবে জাস্ট শর্টকাট ট্রিক্সটা দেখে নিবা। একবার দেখলে আসলে এখানে আর কখনোই কনফিউশন হবে না, কখনো ঝামেলা তোমার ফেস করতে হবে না আশা করি। তরিকুল ইসলাম জয়েন করছে আমাদের সাথে, ওকে ক্লিয়ার। তো এই বিষয়গুলো একসাথে তোমরা একটু নোট করলেই আশা করি এখানে আর কখনোই প্রবলেম ফেস করবে না। এই যে দেখো, আমরা বলছিলাম রেওয়া মিলে যদি ক্রয় থাকলে প্রারম্ভিক মজুত পণ্য আসবে কিন্তু সমাপনী মজুত পণ্য আসবে না, আর সমন্বিত ক্রয় বিক্রিত পণ্য থাকলে সমন্বিত পণ্য আসবে তবে প্রারম্ভিক মজুত পণ্য আসবে না।
এটা আমরা আলোচনা করছি যে সমন্বিত ক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয় থাকলে তখন সমাপনী মজুত পণ্যের আমলে যাবে। একদম ডিটেলস আমরা অলরেডি আলোচনা করছি শর্টকাট ট্রিক্সে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি এবার এমসিকিউ সলভে। দেখো রেওমিলের ভুলগুলো নিয়ে আমরা আজকে ডিটেলস আলোচনা করব না, আজকে আমরা কিছু কোশ্চেন সলভ করব, কিন্তু পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ এই ভুলগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? আর আজকে যদি কিছু এমসিকিউ চলে আসে সেটা আমরা ওখানেই ডিটেলস দেখানোর ট্রাই করব। ক্লিয়ার? বুঝতে পারছি? শেষ হচ্ছে না কেন? ওকে, শুরুতে আমরা হচ্ছে দেখব যে রেওমিলটা আসলে কি। দেখো প্রত্যেকটা চ্যাপ্টার যখন তুমি শুরু করবা প্রথমে জানা লাগবে, ধরো রেওমিল আমরা শিখতেছি, রেওমিলের উদ্দেশ্য কি, কেন আমরা রেওমিল শিখব, এই যে এই বিষয়গুলো যদি প্রথমে তুমি কনসেপ্টটা ধরতে পারো যে আমি কেন রেওমিল শিখবো এবং রেওমিলটা কি, আমি আর্থিক অবস্থার বিবরণী কেন শিখবো, আর্থিক অবস্থার বিবরণী আসলে কি, উদ্দেশ্য কি, এই জিনিসগুলো যদি প্রথমে ধরতে পারো, বুঝতে পারো, তখন টপিকটার যেই ম্যাথমেটিক্যাল টার্মগুলো আসবে এগুলো তুমি সহজেই কী করতে পারো, ধরতে পারবা, এবং দেখবো যে তোমার জন্য ইজি হবে কোশ্চেন সলভ করা। তো দেখো প্রথমে আমরা ক্লিয়ার করছি যে রেওমিল আসলে কি। রেওমিল কোনো হিসাব নয়, এটা জাস্ট একটি তালিকা বা বিবরণী, এবং রেওমিলের উদ্দেশ্য হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা, তাই না? তাহলে রেওমিলের উদ্দেশ্য কি ভাইয়া পুরা বলেন? রেওমিলের উদ্দেশ্য হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। এখন এই হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই বলতে কি বোঝাচ্ছে? এই হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই বলতে বোঝাচ্ছে যে ডেবিট এবং ক্রেডিট সমতাকরণ করা, ডেবিট এবং ক্রেডিট সমতাকরণের প্রমাণ করা, বিশেষ করে খতিয়ানের যে জেরগুলো আছে, খতিয়ানের যে ব্যালেন্সগুলো আছে, এই জের এবং ব্যালেন্সগুলোকে মিলকরণ করাটাই হচ্ছে কি রেওমিল, ঠিক আছে? বুঝতে পারছি? রেওমিল কোনো হিসাব নয়, জাস্ট এটা একটা বিবরণী, এটা তৈরি করা হয় আর্থিক বিবরণী প্রস্তুতের সহায়তা করার জন্য এবং হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য, ঠিক আছে? গট ইট ডিয়ার স্টুডেন্টস? তার মানে ভাই রেওমিলটা হচ্ছে খতিয়ানের উদ্বৃত্ত বা তালিকা, তাহলে এটা কি হবে? এটা খতিয়ানের উদ্বৃত্ত বা তালিকা বা বিবরণী। তাহলে রেওমিলটা কি? খতিয়ানের উদ্বৃত্ত তালিকা বা বিবরণী। ওকে, সো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, কোনটি রেওমিল প্রস্তুতের উদ্দেশ্য? আমরা জানবো রেওমিল প্রস্তুতের উদ্দেশ্যটা কি, ঠিক আছে? এখন জানবো যে রেওমিল প্রস্তুতের উদ্দেশ্যটা কি। সবাই একটু মনোযোগ দেই, উদ্দেশ্যটা কি বলো? দুইটা উদ্দেশ্য শিখছিলাম আমরা, একটা শিখছিলাম প্রাথমিক উদ্দেশ্য, আমি একটু পরে প্রথমে সহজ কিছু এমসিকিউ সলভ করতেছি, একটু পরে আমরা কমপ্লেক্স এমসিকিউগুলো সলভ করব, ঠিক আছে? ওকে, তার মানে একটা ছিল প্রাথমিক উদ্দেশ্য, আরেকটা ছিল মূল বা প্রধান উদ্দেশ্য, তাই না? এই দুইটা উদ্দেশ্য ছিল রেওমিলের। তাহলে বলো ভাইয়া রেওমিল প্রস্তুতের উদ্দেশ্যটা কি? এই যে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা, এই গাণিতিক শুদ্ধতা যাচাই বলতে কি বোঝাচ্ছে? এই যে ডেবিট অ্যান্ড ক্রেডিট এই দুইটা সমতাকরণ করা, তাই না? এই দুইটা সমতাকরণ করা অথবা সমতাকরণের প্রমাণ করা, বা মিল করা, ব্যালেন্সটা মিল করে দেওয়া। ওকে, অলরেডি অনেকে আনসার করতেছি, সাবা রহমান আনসার করছি, মেহেদি, জান্নাত আনসার করছি, সামিরা আনসার করছি, রিমি আনসার করছি, ওইগুলো তো লেনদেন। তাহলে লেনদেন দিলে ভুল কেন? নো, এখানে এগুলো লেনদেন, আসলে আমি তোমাকে এমনটা বোঝাতে চাচ্ছি যে রেওমিলটা আসলে কি। তুমি রেওমিলের যে উপাদানগুলো নিচ্ছ এগুলো লেনদেন, কিন্তু রেওমিল কোন হিসাব? রেওমিলটা তো লেনদেন হবে না, রেওমিলটা হচ্ছে একটা বিবরণী বা তালিকা, এটা কোনো হিসাব নয়, ঠিক আছে? কারণ এটাই আমরা জাস্ট প্রমাণ করার জন্য। দেখো রেওমিলটা কিন্তু সনাতন পদ্ধতিতে একটা ঐচ্ছিক ধাপ ছিল, একটা অতিরিক্ত ধাপ ছিল হিসাব বিজ্ঞানের, ঠিক আছে? এটা কিন্তু তৈরি করা বাধ্যতামূলক না, বুঝতে পারছো সাবা রহমান? বুঝতে পারছি? ওকে, তাহলে 2 হচ্ছে কি সি নাম্বারটা কারেক্ট। এখানে কোশ্চেন আসতে পারে, যেমন ধরো গাণিতিক শুদ্ধতা যাচাই করা, ডেবিট ক্রেডিট সমতাকরণের প্রমাণ করা, আবার কোশ্চেন আসতে পারে আর্থিক বিবরণী প্রস্তুতির সহায়তা করা বা তথ্য সরবরাহের সহায়তা করা, দুইটাই কারেক্ট আনসার হতে পারে, ঠিক আছে? আর্থিক বিবরণী প্রস্তুতির সহায়তা করা অথবা তথ্য সরবরাহের সহায়তা করা, ডেবিট ক্রেডিট সমতাকরণের প্রমাণ করা, এই দুইটাই কিন্তু উদ্দেশ্য রেওমিলের। গট ইট ডিয়ার স্টুডেন্টস? ওকে, সো নেক্সট কোশ্চেন,
কখন রেওয়া মিল প্রস্তুত করা এটা তোমরা প্রত্যেকেই পারবা। আমি একটু দেখতে চাই যে কে কে আনসার করতে পারি, সবাই একটু ট্রাই করি। সময় লাগবে না, পানি কই। এটা সবাই আনসার করো, সবাই সবাই সবার আনসার করতে হবে। ওকে, উখাইলা মারমা আনসার করছে 3 হচ্ছে গ নাম্বার, থ্যাংক ইউ। সামিরা আনসার করছে, আব্দুল্লাহ পাটোয়ারি গ নাম্বার, ওকে সি নাম্বার আনসার করছো, থ্যাংক ইউ ভেরি মাচ। পারতেছি আমরা তাই হলো না। তাহলে এই যে রেওয়া মিলটা তৈরি করা হয় মূলত খতিয়ানের পর, তাই না? কারণ কি বলতো, খতিয়ানের ব্যালেন্স নিয়ে আমরা রেওয়া মিল তৈরি করি। তাহলে খতিয়ানের পর কিন্তু আর্থিক বিবরণী তৈরির পূর্বে, খতিয়ানের পর কিন্তু আর্থিক বিবরণী তৈরির পূর্বে আমরা রেওয়া মিলটা তৈরি করি, ঠিক আছে? তাহলে খতিয়ানের পর এবং আর্থিক বিবরণী তৈরির পূর্বে আমরা এই রেওয়া মিলটা তৈরি করে থাকি, ঠিক আছে? সো এগুলো একদম বাচ্চাদের পড়া, আমরা আস্তে আস্তে হচ্ছে কঠিনে যাব। তবে আর কয়েকটা কোশ্চেন সলভ করি। কোনটি প্রস্তুত করা বাধ্যতামূলক নয়? দেখো, সনাতন পদ্ধতিতে হিসাব চক্রের ধাপ হচ্ছে 5টি, এটা একটু মনে রাখবা তোমরা, এটা একটু মনে রাখবা যে সনাতন পদ্ধতিতে হিসাব চক্রের ধাপ কয়টি? 5টি। আমরা নর্মালি কি জানি? আমরা জানি যে হিসাব চক্র, এই হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ 2টি, তাই না? হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ মূলত হচ্ছে 2টি। কি কি বলতো? একটা হচ্ছে কার্যপত্র, আরেকটা হচ্ছে বিপরীত দাখিলা। এই দুইটি হচ্ছে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ। বাট সনাতন পদ্ধতিতে তোমার হিসাব চক্র হচ্ছে কয়টি? সনাতন পদ্ধতিতে হিসাব চক্র হচ্ছে 5টি। মেথড যখন সনাতন পদ্ধতি হয়ে যাবে, হ্যাঁ। তো দেখো এখানে প্রথমে চলে আসবে জাবেদা, তারপর মনে করো খতিয়ান, তারপর মনে করো রেওয়া মিল, তারপর মনে করো চূড়ান্ত হিসাব। এই চূড়ান্ত হিসাবের বর্তমান নাম হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, মানে আর্থিক বিবরণী। তারপরে মনে করো আর্থিক বিবরণী বিশ্লেষণ অথবা অনুপাত বিশ্লেষণ, আর্থিক বিবরণী বিশ্লেষণ অথবা অনুপাত বিশ্লেষণ, ঠিক আছে? এখন দেখো ভাইয়া, এই সনাতন পদ্ধতি কিন্তু হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কি? রেওয়া মিল। কারণ এখানে কিন্তু তোমার কি নাই? এই যে কার্যপত্র এবং বিপরীত দাখিলা নাই। দ্যাটস আমরা বলতে পারি যে রেওয়া মিল হচ্ছে কি হিসাব চক্রের একটা ঐচ্ছিক ধাপ। এই রেওয়া মিলটা তখন কি করতেছে না? এই বাধ্যতামূলক না সনাতন পদ্ধতিতে, এটা তৈরি করলে যা, না করলেও কি তাই, সেম। তাহলে ভাই আমরা বুঝতে পারলাম 4-এ হবে কি খ নাম্বারটা, যে কোনটা প্রস্তুত করা বাধ্যতামূলক না, এটা হচ্ছে রেওয়া মিল। ক্লিয়ার? তাহলে রেওয়া মিল প্রস্তুত করা এটা কি হবে? এটা হচ্ছে বাধ্যতামূলক নয়, এটা হচ্ছে সনাতন পদ্ধতিতে। আর আধুনিক পদ্ধতিতে যে কার্যপত্র এবং বিপরীত দাখিলা এই দুইটা তৈরি করা বাধ্যতামূলক নয়। তাই বুঝতে পারছি? দেখো প্রত্যেকটা এমসিকিউ চাইলে একদম এ টু জেড ডিটেলস আলোচনা করতে পারি আমি, ঠিক আছে? বাট তোমরা হচ্ছে এই যে যেই পয়েন্টগুলো আমরা নিয়ে আলোচনা করলাম বলতেছি, এইগুলো নোট করবা। আমি যেই জায়গাগুলোতে জোর দিচ্ছি প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন আসে। প্রিভিয়াসের কোশ্চেন অ্যানালাইসিস করো, এখনই দেখবা যে প্রিভিয়াসের অনেক কোশ্চেন আসছে, এখান থেকে শত শত কোশ্চেন আসছে। অপু মোল্লা লিখছো হচ্ছে 4 হচ্ছে বি নাম্বার। ইয়েস, থ্যাংক ইউ তাহসিন। আমরা এখান থেকে আর কয়টা এমসিকিউ সলভ করবো বলো, দেন হচ্ছে কঠিনে চলে যাব। 5-এ খতিয়ানের উদ্বৃত্ত থেকে সাধারণত কি তৈরি করা হয় বলো? খতিয়ানের উদ্বৃত্ত থেকে আমরা মূলত তৈরি করি হচ্ছে রেওয়া মিল। কারণ এই যে খতিয়ানের যে জের এবং ব্যালেন্স আছে এগুলো থেকে আমরা রেওয়া মিল তৈরি করি, দেখবো যে এই যে ব্যালেন্সগুলো ঠিকঠাক আছে কিনা, সমান আছে কিনা, ঠিক আছে? এটা জানার জন্য আমরা রেওয়া মিলটা তৈরি করি, ঠিক আছে? ফয়সাল বলছো বুঝতে পারছি, থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন,
রেওয়া মিল কখন তৈরি করা হয়? এটা হচ্ছে নির্দিষ্ট হিসাবকাল শেষে তৈরি করা হয়। তারপরে ঘর সংখ্যা কয়টি, এগুলো একদম ইজি কোশ্চেন। দেখো কোনটি রেওয়া মিলের ক্রেডিট ঘরে বসে? আমরা জানি সাধারণ সঞ্চিতি, এটা ক্রেডিট ঘরে বসবে। ওকে, এখানে আমি তোমাদেরকে ভুলটা একটু দেখাই দিই, রেওয়া মিলের যে ভুলগুলো আছে এই ভুলগুলো নিয়ে একটু আলোচনা করে দেই কোনো রকমে, জাস্ট বেসিকটা দেখাই। দেখো রেওয়া মিলের ভুল হচ্ছে প্রধানত দুই ধরনের। হ্যাঁ, ধরো রেওয়া মিলের ভুল হচ্ছে দুই ধরনের, এটা একটু লিখে ফেলো। আমি জাস্ট এতটুকু একটু ক্লিয়ার করে দিব। রেওয়া মিলের ভুল একটা হচ্ছে করণিক ভুল, আরেকটা হচ্ছে নীতিগত ভুল। মনে করো একটা হচ্ছে নীতিগত ভুল, আরেকটা হচ্ছে করণিক ভুল। আমরা অনেকে কি করি জানো? আমরা অনেকে হচ্ছে এই যে ভুল বানানটা ভুল করি, এই যে এই ভুল। ঠিক আছে, এখন দেখো এখানে তোমরা প্রধানত দুই ধরনের ভুল, একটা হচ্ছে একতরফা দুতরফা, আর এমনিতে হচ্ছে এই যে দুতরফা ভুল হচ্ছে দুই ধরনের। আমরা এই দুতরফা ভুল নিয়ে একটু আলোচনা করব। এখানে প্রথমে আসবে বাদ পড়ার ভুল। ঠিক আছে, বাদ পড়ার ভুল। তারপর হচ্ছে লেখার ভুল। তারপর হচ্ছে পরিপূরক ভুল। তারপর হচ্ছে বেদাখিলার ভুল। হ্যাঁ, একটু আলোচনা করে দিচ্ছি। রেওয়া মিলের ভুল হচ্ছে প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে একতরফা ভুল, একটা হচ্ছে দুতরফা ভুল। এখন একতরফা ভুলগুলো হচ্ছে তোমার যোগ বিয়োগের ভুল, তারপর হচ্ছে কি কার্যের ভুল, গাণিতিক ভুল। এই ভুলগুলোর কারণে রেওয়া মিল কোনো প্রভাব ফেলে। বাট আমরা যেই ভুলটা লিখছি দুতরফা ভুল, একটা হচ্ছে নীতিগত ভুল আর একটা করণিক ভুল। এই দুইটা ভুল নামে ভুল, মানে দুতরফা ভুলটা বিশেষ করে নীতিগত ভুল এবং করণিক ভুল, এই দুইটা নামে ভুল, কাজে কোনো ভুল না। কেন ভাই? কারণ এই ভুলগুলোর কারণে রেওয়া মিলকরণে কোনো প্রভাব ফেলে না। এই ভুলগুলোর কারণে রেওয়া মিলকরণে কোনো প্রভাব ফেলবে না। গট ইট ডিয়ার স্টুডেন্টস? তাহলে এই যে ভুলটা হচ্ছে একতরফা ভুল, বিশেষ করে তোমার গাণিতিক ভুল, যোগ বিয়োগের ভুল, কার্যের ভুল, স্থানান্তরকরণের ভুল, এই ভুলগুলোর কারণে রেওয়া মিলকরণে প্রভাব ফেলবে, এইগুলোর কারণে রেওয়া মিলবে না। বাট এই যে দুইটা ভুল, একটা নীতিগত ভুল, একটা করণিক ভুল, এই দুইটা ভুল নামে ভুল, কিন্তু কাজে কোনো ভুল না। আমি জাস্ট একটু সামারাইজ করব, তারপর হচ্ছে এখান থেকে কোশ্চেন এক্সারসাইজ করব। ঠিক আছে, দেখো ভাই নীতিগত ভুলটা আমি এক্সাম্পল দিয়ে একটু বুঝাচ্ছি। নীতিগত ভুলটা সহজভাবে বোঝার ট্রাই করো। মূলধন জাতীয় ব্যয়কে যখন তুমি মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিখবা, অথবা মুনাফা জাতীয় ব্যয়কে যখন মূলধন জাতীয় ব্যয় হিসাবে লিখে ফেলবা, এটা হয়ে যাবে নীতিগত ভুল। ফর এক্সাম্পল, মনে করো আসবাবপত্র ক্রয় করছে 1 লাখ টাকা দিয়ে, আসবাবপত্র ক্রয় করে লিখে ফেলছো ক্রয় হিসাবে, তাহলে আসবাবপত্রটা ছিল কি একটা মূলধন জাতীয় ব্যয়, লিখে ফেলছো ক্রয় হিসাবে একটা মুনাফা জাতীয় ব্যয়। মজুরিকে লিখে ফেলছো মজুরিকে লিখে ফেলছো যন্ত্রপাতি হিসাবে, মজুরিটা ছিল মুনাফা জাতীয় ব্যয়, লিখছো মূলধন জাতীয় ব্যয় হিসাবে। এটাই হচ্ছে নীতিগত ভুল। ঠিক আছে, সাবার রহমান দ্বিপাক্ষিক ভুল, এটা হচ্ছে দ্বিপাক্ষিক, এই দুইটা হচ্ছে দুতরফা ভুল বা দ্বিপাক্ষিক ভুল। তাহলে এটা হচ্ছে নীতিগত ভুল। বাদ পড়ার ভুলটা হচ্ছে ভাই এমন একটা ভুল, এই ভুলটা রেওয়া মিলকরণে কোনো প্রভাব ফেলবে না। এটা হচ্ছে ধরো একটা লেনদেন হয়েছে, একটা লেনদেন সংগঠিত হওয়ার পর এটা হিসাব বিজ্ঞানের কোথায় লিপিবদ্ধ করা হয় নাই। তাহলে একটা লেনদেন ঘটছে বাট হিসাব বিজ্ঞানের কোথায় তুই লিপিবদ্ধ করা নাই, তখন সেটা হয়ে যাবে বাদ পড়ার ভুল। সহজ ভাষায় বোঝার ট্রাই করো। তাহলে সেটা কি বাদ পড়ার ভুল। লেখার ভুল ভাই, 50 টাকার জায়গায় লিখতে ভুলে লিখে ফেলছো 500 টাকা, 40,000 টাকার জায়গায় ভুলে লিখে ফেলছো 400 টাকা, এই যে লিখতে ভুল করছো। 1 লক্ষ টাকার জায়গায় ভুলে লিখে ফেলছো 10,000 টাকা, এই জিনিসগুলো হচ্ছে লেখার ভুল। বুঝতে পারছি, লিখতে ভুল করছো। তারপর আছে পরিপূরক ভুলটা একটু পরে শিখাই। বেদাখিলার ভুল, এক হিসাবে টাকা আরেক হিসাবে লিখে ফেলছো। সমজাতীয় এক হিসাবের টাকা যখন আরেক হিসাবে লিখে ফেলবা, তখন সেটা হচ্ছে বেদাখিলার ভুল। সমজাতীয় এক হিসাবের টাকা যখন আরেক হিসাবে লিখে ফেলবা, তখন সেটা হয়ে যাবে বেদাখিলার ভুল। কেমন? মনে করো হাশেমের কাছ থেকে টাকা আদায় হয়েছে 50,000 টাকা। তো হাশেমের কাছ থেকে টাকা আদায় হওয়ার কথা নগদান হিসাব ডেবিট, দেনাদার হাশেম হিসাব ক্রেডিট। হাশেমের জায়গায় লিখে ফেলছো কাশেম, হাশেমের জায়গায় লিখে ফেলছো হাসিব হিসাব।
এই যে এক হিসাবে টাকা আরেক হিসাবে লিখে ফেললা। পাওনাদার রহিমকে টাকা প্রদান করার কথা, বাট রহিমের জায়গায় রাহিমুল লিখে ফেলছো। এই যে রহিমের জায়গায় রাহিমুল লিখছো, এক হিসাবে টাকা আরেক হিসাবে লিখে ফেললে, এটা হচ্ছে কি ভুল? বেদা খিলার ভুল বা খতিয়ান মুক্তের ভুল। ভাড়ার জায়গায় লিখে ফেলছো ব্যয়, ব্যয়ের জায়গায় লিখে ফেলছো মজুরি, এইগুলো হচ্ছে কি সমজাতীয় ভুল। এক হিসাবের টাকা আরেক হিসাবে লিখে ফেলবে, সেটা হচ্ছে বেদা খিলার ভুল। আর পরিপূরক ভুলটা হচ্ছে ভাই, একটা ভুল দিয়ে যখন আরেকটা ভুল সংশোধন হয়ে যাবে, মনে করো ডেবিট পাশে ভাড়া হিসাবে 50 টাকা বেশি লিখছো, বেতন হিসাবে 50 টাকা কম লিখছো, আলটিমেটলি আমি মিলে যাবে। এখন আমরা এমসিকিউ সলভ করলে আরও ক্লিয়ার হবে। আমি এগুলো আরও ডিটেলস শেখাতাম, বাট যেহেতু হচ্ছে ফ্রি ক্লাস, সময় অনেক কম, এই জন্য আমরা হচ্ছে যা সামারাইজ করলাম। এখন যাতে কোশ্চেনগুলো এক্সারসাইজ করলে সহজেই পারি আমরা, ঠিক আছে? এটাই আমাদের উদ্দেশ্য। ঠিক আছে, এটাই আমাদের উদ্দেশ্য। আমরা এবার হচ্ছে কোশ্চেন দেখব। তো এখানে ছিল যে ভাই কোনটি রেওমিলের ক্রেডিট ঘরে বসবে, এটা বলছে। হ্যাঁ, তাহলে আমাকে বলো যে রেওমিলের ক্রেডিট ঘরে কোনটা বসবে। তোমরা নিজেরা আনসার করতে পারবা, আমি এটা বিশ্বাস করি। কোনটি রেওমিলের ক্রেডিট ঘরে বসে? ভাই বেতন, ব্যয় এটা ডেবিট, মজুরি ডেবিট, আসবাবপত্র ডেবিট, তাহলে এই যে সাধারণ সঞ্চিতি কি ক্রেডিট। শুরু থেকে যারা ক্লাস করছে তারা একটা জিনিস বলতে পারবে আমাকে, সেটা হচ্ছে সঞ্চিতি সব ক্রেডিট, বাট একটা সঞ্চিতি বাদে। বলো তো সেটা কোনটা? সঞ্চিতি সব ক্রেডিট বাট একটা সঞ্চিতি বাদে, বলো তো সেই সঞ্চিতি কোনটা? এটা হচ্ছে কি পাওনাদারের বাট্টা সঞ্চিতি। এই যে পাওনাদার প্রদায় হিসাব, প্রদায় নোট অথবা প্রদায় বিল, এই যে প্রদায় বিল সঞ্চিতি, এইগুলো হচ্ছে ডেবিট। আর পৃথিবীতে যত সঞ্চিতি আছে সব কি ক্রেডিট, ঠিক আছে? আর পৃথিবীতে যত সঞ্চিতি আছে সব হচ্ছে ক্রেডিট। ক্লিয়ার? উগাইলা মারমার লাগছো, উখাই হালা মারমা না? সাবা রহমান, মুক্তা সাহা, রিমি আয়াত, মেহেদি হাসান সবাই হচ্ছে এ নাম্বার আনসার করছে। একজন লিখছে 5 নাম্বার, এত লেট করে কেন? এবার আমরা কিছু কঠিন এমসিকিউ তোমাদেরকে দেখাই। এখানে হচ্ছে যদিও আনসার দেওয়া আছে, তারপর আমরা একটু দেখি। হ্যাঁ, কয়েকটা এমসিকিউ দেখি তোমাদেরকে। আমি একাডেমিক কতগুলো হচ্ছে দেখাই দিলাম, এগুলো খুবই সহজ ছিল, এই জন্য কয়েকটা কঠিন এমসিকিউ তোমাদেরকে দেখাবো। এবং বিশেষ করে অনিশ্চিত হিসাবের যে ম্যাথগুলো আছে, যদি এখন পসিবল হচ্ছে না সবগুলো দেখানো, তবে ইনশাল্লাহ আমি এখানে যতটুকু পারি ক্লিয়ার করব। পাওনাদারের বাট্টা সঞ্চিতি, ইয়েস পাওনাদারের বাট্টা সঞ্চিতি। আমরা আরও অনেকগুলা টার্ম ক্লিয়ার করছি, তোমরা একটু মনে রাখবা ওইগুলা, যে বিষয়গুলো প্রথমে আমি পড়াইছি। হ্যাঁ, যে বিষয়গুলো প্রথমে আমি ক্লিয়ার করে দিছি, এই জিনিসগুলো তো তোমাদের ফোকাস বেশি করতে হবে, ঠিক আছে? কারণ কি জানো, আমি যেই জায়গাগুলো তোমাদেরকে ক্লিয়ার করে দিছি, এই জায়গাগুলোতে আমাদের কনফিউশন, এই জায়গাগুলোতে আমি ডে বাই ডে ভুল করি, ঠিক আছে? তাহলে প্রথমেই দেখো আসবাবপত্র ক্রয়, এই আসবাবপত্র ক্রয়কে মাল ক্রয় অথবা পণ্য ক্রয় হিসাবে লেখা হয়েছে, তাহলে এটা কোন ধরনের ভুল? দেখো আসবাবপত্রটা ছিল একটা মূলধন জাতীয় ব্যয়, লিখে ফেলছে কি হিসাবে? পণ্য ক্রয়, এটা লিখে ফেলছে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে। তো এই যে মূলধন জাতীয় ব্যয়টাকে যখন মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিখে ফেলবে, তখন সেটা হয়ে যাবে নীতিগত ভুল বা নীতির ভুল, ঠিক আছে? আর যখন এই প্রতিষ্ঠানটা হবে আসবাবপত্র ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, এই আসবাবপত্র ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের কাছে আসবাবপত্র একটা পণ্য, তো কোশ্চেনটা এখানে ভুল হতে পারে যে আসবাবপত্র ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান আসবাবপত্র ক্রয় করে পণ্য ক্রয় হিসাবে লেখা হয়েছে, তাহলে এটা কোন ধরনের ভুল? অবভিয়াসলি ভাই এখানে কোনো ভুল হয় নাই। সো আমরা এই জায়গাটাই ভুল করব পরীক্ষার হলে। সো কম্পিউটার ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান অথবা আসবাবপত্র ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের কাছে এইগুলো হচ্ছে পণ্য, দ্যাটস ওয়াই এগুলো হচ্ছে কি তোমার
তো এই ক্ষেত্রে হচ্ছে কি কোনো ভুল হবে না। সো এই জিনিসগুলোতে আমাদের ভালো করে ফোকাস করতে হবে যাতে আমরা ভুল না করি। হ্যাঁ, তারপরে দেখো আমরা আরেকটা কোশ্চেন দেখব, কোনটি নীতিগত ভুল। তো আমরা জানি যে মূলধন জাতীয় ব্যয়কে যখন মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিখে ফেলবো তখন সেটা হয়ে যাবে নীতিগত ভুল। কারণ কি বলতো, একদম বেসিক, এখানে তোমার এক্সাম্পলও চাই নাই, এখানে জাস্ট বেসিকটা যে আমরা জানি মূলধন জাতীয় ব্যয়কে যখন মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লেখা হবে তখন সেটা হয়ে যাবে নীতিগত ভুল। সো এটা ছিল বেসিক কনসেপ্ট, তাই তো? এটা ছিল কি বেসিক কনসেপ্ট। তাহলে যখন মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লিখে ফেলবা তখন সেটা হবে নীতিগত ভুল। বি নাম্বার আনসার করছো গুরাঞ্জ রাস। রাস এতবার আনসার করতেছি কেন রাস? দেখো পরের কোশ্চেনটা যে নিচের কোনটি কর্ণিক ভুল নয়, তার মানে তোমার একদম প্রথমেই একদম বেসিক থেকে একটা কোশ্চেন করছে। আমরা দুতরফা ভুল শিখছিলাম দুই ধরনের, একটা কর্ণিক ভুল, একটা নীতিগত ভুল। তো বলছে নিচের কোনটি কর্ণিক ভুল নয়, তার মানে কর্ণিক ভুল ছিল কয়টা? 4টা। তাহলে কর্ণিক ভুল নয় কোনটা? কর্ণিক ভুল নয় হচ্ছে নীতিগত ভুল। দুতরফা ভুল ছিল প্রধানত দুই ধরনের, একটা নীতিগত ভুল, একটা কর্ণিক ভুল। কর্ণিক ভুল ছিল 4টা, বাদ পড়ার ভুল, লেখার ভুল, বেদা খেলার ভুল, পরিপূরক ভুল। তো এই 4টা বাদে এই যে নীতিগত ভুলটাই হচ্ছে কি তোমার কর্ণিক ভুল নয়। ঠিক আছে, ওকে। রাস সি নাম্বার আনসার করছো, থ্যাংক ইউ। রাস হচ্ছে একদম মানে প্রথম প্রথম আসছে তো ভিতরে হচ্ছে সেই এনার্জি যে ধুমধারকে আনসার করবো, তাই না রাস? তারপরে আমরা যদি দেখি, ধরো একটা ম্যাথ সলভ করবো আমরা। এখানে বলছে একটি হিসাবের যে 80 টাকা যা রেওয়ামিলের ভুল পাশে বসানো হয়েছে, তাহলে দুই পাশের পার্থক্য কত রাখা হবে? দেখো যখনই তুমি পার্থক্য বের করবা জাস্ট দুইটা কাজ করবা। কয়টা? দুইটা। যখনই তুমি পার্থক্য বের করবা, আমি সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে আসছি, ওকে। সিরাজগঞ্জ সরকারি কলেজের আমার অনেক শিক্ষার্থী আছে রাস, অনেক অনেক স্টুডেন্ট আছে, এবং এই বছর সিরাজগঞ্জ কলেজ থেকে আমার অ্যাডমিশনের অনেকগুলো শিক্ষার্থী আছে কমার্সের। তো এই কলেজ থেকে অনেকে চান্স পায়, এবং লাস্ট ইয়ারে আমার এক স্টুডেন্ট সিরাজগঞ্জ ক্লাস থেকে 98তম, মেবি 98 না 94তম জানি হয়েছে, ওর নাম রাজু ছিল, রাজু। তো দেখো দুইটা কাজ করবে, একটা হচ্ছে যে ভুলটা করছে, দেখো ভুল পাশে লিখছে না, তোমার কাজ দুইটা, প্রথমে ভুল সংশোধন করবা, ভুলটা লিখবা, তারপর জেডটা লিখবা, এই দুইটা কাজ করবা। তাহলে জেড কত আসছে? 160। এই যে দুই পাশের পার্থক্য কত হবে? তাহলে এই দুই পাশের পার্থক্য হবে 160 টাকা। ঠিক আছে, তার মানে তুমি দুইটা কাজ করবা, যে ভুলটা করছে এক নাম্বার ভুলটা কারেক্ট করবা, দুই নাম্বার সঠিকভাবে জেডটা লিখে দেবা, দ্যাটস ইট। সঠিকভাবে জেডটা লিখে দেবা তাহলেই হবে। তাহলে আমরা দুইটা কাজ করলে আমরা এখানে পেয়ে যাচ্ছি পার্থক্যটা। দেখো 80 টাকা একটা জেড, এটা রেওয়ামিলের ধরো দুইটা পাশ থাকে, একটা ডেবিট একটা কি ক্রেডিট। তাহলে মনে রাখবা, এইভাবে বুঝবা, 80 টাকা ধরো ডেবিটে লেখার কথা, বাট এখানে তো লেখেই নেই, ভুল করে ক্রেডিটে লিখছে। তাহলে এই যে ভুল করছে প্রথম ভুলটা কারেক্ট করবা, জেডটা লিখে দেবে, এখানে শেষ, ডিফারেন্স বের হয়ে গেছে। তারপরে যদি আমরা দেখি 7 নাম্বার, একটি রেওয়ামিল প্রস্তুত করার প্রাথমিক উদ্দেশ্য, এটা হচ্ছে খতিয়ান স্থানান্তরের পর ডেবিট ক্রেডিটের গাণিতিক শুদ্ধতা প্রমাণ করা, ডেবিট ক্রেডিটের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। ডেবিট ক্রেডিটের গাণিতিক শুদ্ধতা যাচাই করা, এটাই হচ্ছে কি রেওয়ামিলের প্রাথমিক উদ্দেশ্য। কিসের? এই যে খতিয়ানের যে জেরগুলো আছে, এই খতিয়ানের জেরে ডেবিট ক্রেডিট সমতাকরণ করা বা প্রমাণ করা, এটাই হচ্ছে কি তোমার প্রাথমিক উদ্দেশ্য। যদি কোনো রেওয়ামিলের যোগফল না মিলে তবে যোগফলের ব্যবধান অবশ্যই কোথায় অন্তর্ভুক্ত করতে হবে? এটা হচ্ছে অনিশ্চিত হিসাবে। তার মানে যদি কোনো রেওয়ামিলের যোগফল না মিলে তবে যোগফলের হিসাবটা অবশ্যই লিপিবদ্ধ করতে হবে অনিশ্চিত হিসাবে। এবং তোমরা প্রত্যেকেই জানো যে অনিশ্চিত হিসাব একটা সাময়িক হিসাব, একটা অস্থায়ী হিসাব, একটা নামিক হিসাব। তাহলে এটা একটা সাময়িক হিসাব, একটা অস্থায়ী হিসাব, একটা নামিক হিসাব। গট ইট ডিয়ার স্টুডেন্টস? জান্নাত আনসার করছো, আমাদের মুক্তা শাহ আনসার করছে 8 খ নাম্বার, ইয়েস, থ্যাংক ইউ।
পরেরটা 10 নম্বরটা দেখো, বলছে যে যেসব ভুল রেওয়ামিল মিলকরণে ব্যাঘাত ঘটায় না। এখন যোগের ভুল স্থানান্তর মানে একতরফা ভুলগুলো বিশেষ করে মনে রাখবে, এগুলো রেওয়ামিল মিলকরণে প্রভাব ফেলে। যেমন একতরফা ভুল, এই একতরফা ভুলগুলো রেওয়ামিল মিলকরণে প্রভাব ফেলে। যেমন ধরো যোগ বিয়োগের ভুল, তারপর মনে করো গাণিতিক ভুল, কার্যের ভুল, স্থানান্তরকরণের ভুল, এই ভুলগুলো রেওয়ামিল মিলকরণে প্রভাব ফেলে, মনে থাকবে। আর এই যে যেই ভুলগুলো আছে নীতিগত ভুল বা কর্ণিক ভুল 4টা, বাদ পড়ার ভুল, লেখার ভুল, বেদাগেলার ভুল, পুরোপুরি ভুল, এই ভুলগুলো রেওয়ামিল মিলকরণে প্রভাব ফেলে না। এগুলো নামে ভুল কিন্তু কাজে কোনো ভুল না, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আর যারা নতুন শিক্ষার্থী আছি, বিশেষ করে 26 এবং 27, ঠিক আছে, এখানে 27 ব্যাচের কে কে আসি, 27 এবং 26 বলো তো একটু মেহেদি হাসান। 27 ব্যাচের কে কে আসি, 26 ব্যাচের কে কে আসি। সো তোমাদের জন্য বিশেষ করে যারা 27-এর উত্তেজিত 27 ব্যাচ, তাই না, আমরা সবাই জানি উত্তেজিত 27 ব্যাচ। সো উত্তেজিত 27 ব্যাচে যারা আসি, অনেকদিন ধরে বলছিল ভাইয়া আমাদের জন্য কি কোর্স নিয়ে আসবেন, তো তোমাদের জন্য মিশন এ প্লাস ব্যাচ। সেই ব্যাচ আমরা ইনশাল্লাহ একদম 0 থেকে বেসিক থেকে পড়াবো। ডিসকাউন্টে ভর্তি চলছে। তুমি যদি একদম পূর্ণাঙ্গ কোর্স নিতে চাও, গ্রুপ সাবজেক্ট পাশাপাশি শুধুমাত্র গ্রুপ সাবজেক্টের সাথে কমন সাবজেক্ট, তাহলে তোমার জন্য আলাদা করে মিশন এ প্লাস ব্যাচ আছে। এবং তুমি যদি চাও শুধু গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো করব, তাহলে তোমার জন্য শুধুমাত্র গ্রুপ সাবজেক্টের একটা কোর্স পাবে তুমি, যেখানে হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং এবং অর্থনীতি পাবে। সো এখন ভর্তি চলছে ডিসকাউন্টে। এবং তুমি যদি এগিয়ে থাকতে চাও, ভালো করতে চাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, তাহলে এখনই ভর্তি হতে হবে, ঠিক আছে। এবং চেষ্টা করতে হবে যাতে করে তুমি ভালো করতে পারো এবং তোমার টার্গেটটা যাতে পূরণ হয়, সেই লক্ষ্যে আমরা ইনশাআল্লাহ দেশ সেরা টিচার প্যানেল নিয়ে আমাদের এই কোর্সগুলো সাজিয়েছি, যাতে করে তোমরা দেশ সেরা সার্ভিস পাও। ওকে, এখানে হচ্ছে আমি উত্তেজিত 27 আমাদের হ্যাপি। যাই হোক, মুক্তা সাহা 26 ব্যাচে, যে আমাদের অলরেডি পেইড ব্যাচে যুক্ত আছে, মুক্তা সাহা অলরেডি কামব্যাক করছে। আর সুজন 26 ব্যাচের। ওকে, সো রাজ আছে আমাদের 26 ব্যাচের। আমি হচ্ছে এখানে 27 ব্যাচের কাউকে দেখতে পাচ্ছি না, নিষ্ক্রিয় 26। ওকে, যাই হোক, তো তোমরা তোমাদের ছোটো ভাই বোনদেরও ইনভাইট করবে যাতে তারা ক্লাসগুলো করতে পারে, ঠিক আছে। আর তোমরাও হচ্ছে যারা এখনও পড়াশোনায় মনোযোগ দেয় নেই, পড়াশোনা শুরু করে নেই, সময়গুলো অনেক দ্রুত চলে যায়। সো অবশ্যই প্রিপারেশন শুরু করতে হবে। তুমি দেখবা যে সময় কিভাবে চলে গেছে বুঝতেই পারবা না, তখন শুধু কি নাকের পানি আর চোখের পানি, ঠিক আছে, কিচ্ছু দেখবা না, চোখে সরিষা ফুল দেখবা, ঠিক আছে। সো ওই সরিষা ফুল এবং চোখে মুখে যাতে পানি না আসে, এই জন্য ভর্তি হয়ে যাও এবং প্রিপারেশনটা শুরু করে দাও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জান্নাত আছে 27 ব্যাচের। ওকে জান্নাত, আমরা তো শুরুতেই কোর্স ডিটেল জানালাম তোমাদেরকে, তারপর আমাদের পেজে মেসেজ দিলে ইনশাল্লাহ তোমাকে একদম ডিটেলস জানাই দিবে, ঠিক আছে। আল্লাহ হাফেজ, সুস্থ থাকি, ভালো থাকি সবাই।